আমাদের সাথে এখন আছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক এস ফায়েজ। আমরা স্যারের কাছ থেকে উচ্চশিক্ষার সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে জানার চেষ্টা করব। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। স্যার, ধন্যবাদ আমার ইন্টারভিউ দিচ্ছেন, সো নাইস অফ ইউ। স্যার, প্রথম বিষয় যেটি হচ্ছে, স্যার, আমরা জানি যে 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে বিশ্ববিদ্যালয়গুলোর হল খুলে দেওয়া হয়েছে, হলে শিক্ষার্থীরা অবস্থান করছেন, কিন্তু এখন পর্যন্ত আমরা দেখছি যে বিশ্ববিদ্যালয়গুলোতে একাডেমিক কার্যক্রম সেইভাবে শুরু হচ্ছে না, স্যার। তো এটি সচল করার জন্য আপনারা কি পদক্ষেপ নিচ্ছেন? নতুন একটা বাংলাদেশ, ইটস ডেফিনেটলি এ নিউ বাংলাদেশ, কমপ্লিটলি নিউ বাংলাদেশ। অনেক স্যাক্রিফাইসের মধ্যে দিয়ে এসছে ছাত্রদের এবং জনগণের যে কন্ট্রিবিউশন, particularly led by the students of of different institutes everywhere in Dhaka, Bangladesh. তাদের যে অবদান, এরপরে যে অবস্থা এসছে, যেটাকে বলবো নতুন একটা বাংলাদেশ। এখানে প্রত্যাশার জায়গা, অনেক বিশাল প্রত্যাশার জায়গা। তারা বরঞ্চ বলবো এইভাবে করে একটা অস্বাভাবিক অবস্থা ছিল, এখান থেকে একটা স্বাভাবিক অবস্থা এসছে। যাদের কন্ট্রিবিউশন এটা সম্ভব হলো, তাদের তো প্রত্যাশা প্রচুর। নতুনভাবে আমাদের অনেক কিছু করতে হবে, সবার প্রত্যাশা পূরণ করতে হবে। আমার মনে হয় যে ইয়াং জেনারেশন যে এক্সপেকটেশন, এটাকে সবাই যদি ধারণ করে দেশটাকে এগিয়ে নিতে চাই, সব খুব তাড়াতাড়ি এগুলো সচল, আরও সচল হয়ে যাবে। ফর দ্যাট ম্যাটার বিশ্ববিদ্যালয়গুলো এখন তো অনেক দিনের একটা গ্যাপ সৃষ্টি হয়েছে বিকজ অফ স্পেশাল সার্কামস্ট্যান্স। ছাত্ররা গভীরভাবে অন্য জায়গায় নিয়োজিত ছিল, অত্যন্ত ডেডিকেটেড উইথ ফুল ডিভোশন, অ্যান্ড দেয়ার ওয়ার লট অফ স্যাক্রিফাইসেস। সে দে নো, আমাদের এক্সপেকটেশন, আমাদের ধারণা যে এরা জানে কীভাবে আবার সব কিছু পূরণ করে দিতে হবে। হোয়াট এভার লস যেখানে হয়েছে, শিক্ষা একটু থেমেছিল, ক্লাসরুমগুলো সচল ছিল না, কিন্তু স্বাভাবিক অবস্থা যেহেতু তখন ফিরে আসছে, সব কিছু খুব সুন্দরভাবে চলবে। ছাত্র, শিক্ষক তারা একসাথে হয়ে বিশ্ববিদ্যালয়কে সুন্দরভাবে চালিয়ে নেবে। এখানে ডেফিনেটলি ভাইস চ্যান্সেলর যিনি প্রো ভাইস চ্যান্সেলর, অ্যাডমিনিস্ট্রেশন, তাদের অনেক দায়িত্ব। সব কিছু সুন্দরভাবেই খুব তাড়াতাড়ি হবে। আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষা মন্ত্রণালয় থেকে যে ব্যবস্থাগুলো গ্রহণ করা হচ্ছে, যে নিয়োগগুলো দেওয়া হচ্ছে বিভিন্ন জায়গায়, তাদেরকে প্রপার ব্যক্তিকে সিলেক্ট করার জন্য যে প্রক্রিয়া অবলম্বন করা দরকার, তারা সেটা করছেন, যাতে প্রকৃতভাবে যারা উপযুক্ত, যারা কোয়ালিফাইড, তাদেরকে নিয়ে আসবে এবং উপযুক্ত জায়গায় বসাবে। এটাই তাদের ইন্টেনশন। এটা খুঁজতে গিয়ে যখন যারা পদের প্রতি মোহ প্রকাশ করে, তাদের ব্যাপারে একটু কেয়ারফুল থাকতে হবে। যারা পদকে সম্মান করতে জানে, তার দায়িত্ববোধকে সম্মান করে, এই তাদেরকে বেশি আনতে হবে। সেটা করছে শিক্ষা মন্ত্রণালয়, আমি যে বুঝতে পারছি। ফর দ্যাট ম্যাটার ইন ঢাকা ইউনিভার্সিটি, ওয়েল, দেয়ার হ্যাজ বিন এ ভেরি গুড সিলেকশন। তা এরকমভাবে তারা করছেন। খুব শীঘ্রই এটা ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। বাই দ্য এন্ড অফ দিস মান্থ এভরিথিং উইল বি নর্মাল। স্যার, স্যার, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন, পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান ছিলেন, স্যার। একটি বিষয়, স্যার, আপনি জানেন যে, স্যার, আমাদের যে সরকারি বিশ্ববিদ্যালয়গুলো যে হল রয়েছে, স্যার, সেই হলগুলোতে একটা ভয় সংস্কৃতি ছিল এত বছর, এবং সেখানে নানাভাবে শিক্ষার্থীদের উপরে নিপীড়ন চালানো হতো। তো শিক্ষার্থীরা একটা বিষয় বলছে, শিক্ষার্থীদের অনেকে, যে ছাত্র রাজনীতি এবং শিক্ষক রাজনীতির বিষয়ে তারা কিছু অবজারভেশন দিচ্ছেন। আমরা দেখেছি যে শিক্ষক রাজনীতিও অনেক ক্ষেত্রে আমাদের যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতিগুলো আছে, সেগুলো বেশিরভাগ সময়ই সরকারের একটি সংস্থা হিসেবে আমরা গত 16 বছর কাজ করতে দেখেছি। তাদেরকে আসলে শিক্ষার্থীদের পক্ষে ওই অর্থে দাঁড়াতে আমরা দেখিনি, স্যার। সেই জায়গাগুলোতে পরিবর্তন নিয়ে আসার জন্য আপনারা কি ধরনের পরিকল্পনা নিচ্ছেন, স্যার? আমরা বলতে এটাতে সবাই মিলে একটা টিমের মধ্যে দিয়ে চলার চেষ্টা করা, বিশ্ববিদ্যালয়গুলোর সাথে সহযোগিতার মধ্যে দিয়ে আমরা এগিয়ে যাব। যে আগে যে ব্যবস্থাটা ছিল, হলগুলোতে থাকার অবস্থা ছিল না। গণরুম বলি আর যাই বলি না কেন, মেরিট বেসিসে সেটা হচ্ছিল না, পলিটিক্যাল একটা ইন্টেনশনের উপরে বেসিস করে চলছিল। তাদেরকে পড়াশোনাতে গুরুত্ব না দিয়ে কারো কারো নির্দেশে
প্রসেশনে পার্টিসিপেট করা, হয়তো কালকে পরীক্ষা, আজকে থেকে প্রসেশনে যেতে হচ্ছে তার সিটটা ধরে রাখার জন্য। যারা এত দূর থেকে আসে, বিভিন্ন গ্রামগঞ্জ থেকে আসে, তাদের একটা থাকার জায়গা প্রয়োজন। এটা থাকার জায়গা প্রয়োজনের স্বার্থে তাকে কম্প্রোমাইজ করে থাকতে হয়েছে, এবং কম্প্রোমাইজটা করা হয়েছে শিক্ষা, তার যে পাঠদান পদ্ধতি সেখান থেকে নিজেকে সরিয়ে রেখে, অন্য কার্যক্রমে ব্যস্ত রেখে। তা এখন স্বাভাবিক অবস্থায় ডেফিনেটলি কাজ করবে। ছাত্ররা খুব বেশি আগ্রহ প্রকাশ করেছে এই ব্যাপারে, যে এখানে মেরিটের উপরে বেসিস করে সে বরাদ্দ হবে, কোনো রকমভাবে গণরুম বা কোনো কিছু থাকবে না। ডেফিনেটলি যারা অত্যন্ত নিডি গ্রুপ অফ পিপল, স্টুডেন্টস অনেক দূর থেকে এসছে, তারা ডাবলিংয়ের ব্যবস্থার মধ্যে দিয়ে থাকতে পারে, কিন্তু সিট বরাদ্দটা হবে অ্যাবসলিউটলি মেরিট উপরে বেসিস করে, এবং সেটা ইনশিওর করবে যারা হল প্রভোস্ট, হাউস টিউটার্স, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, এদেরকে ইনশিওর করবে। এটা এটা ডেফিনেটলি আমি মনে করি দিস উইল হ্যাপেন। এর কোনো অল্টারনেটিভ নেই, এর কোনো ওয়ে আউট নেই। স্যার আর আরেকটা জিনিস হচ্ছে যে ওখানে ক্যান্টিনগুলোতে খাবার ব্যবস্থা ভালো হতে হবে, তারা নিউট্রিশিয়াস খাওয়া তাদের প্রয়োজন, ইয়াং গ্রুপ তারা বেড়ে উঠছে, হলে থাকার পরিবেশের সাথে সাথে পড়াশোনা করার পরিবেশ থাকতে হবে, প্লাস লাইব্রেরি ফ্যাসিলিটিস বাড়াতে হবে, যাতে সবাই লাইব্রেরিতে গিয়ে পড়াশোনার সুযোগ পায়, যে চায় পড়াশোনা লাইব্রেরিতে গিয়ে করতে সে যেন সেই সুযোগটা পায়। ল্যাবরেটরি ফ্যাসিলিটিস বাড়াতে হবে, বিশ্ববিদ্যালয়গুলো বিশ্ববিদ্যালয়ের মতো ফাংশন করবে, শুধু ন্যাশনাল পার্সপেক্টিভে না, ইন্টারন্যাশনাল পার্সপেক্টিভে। স্যার একটু ভিন্ন প্রসঙ্গে আসি স্যার। আপনি যদি দেখেন স্যার, আমাদের গত 16 বছরে যে সরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে অনুমোদন দেওয়া হয়েছে, সেই বিশ্ববিদ্যালয়গুলো যতখানি না একাডেমিক লক্ষ্য অর্জনের জন্য অনুমোদন দেওয়া হয়েছে, তার থেকে বেশি অনুমোদন দেওয়া হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্যে স্যার। এটা আমাদের শিক্ষাবিদরাই বলছেন, এবং খুবই অপরিকল্পিতভাবে বিশ্ববিদ্যালয়গুলো নিয়োগ দেওয়া হয়েছে। এবং আমরাও বিভিন্ন সময় রিপোর্ট করেছি স্যার, সেই বিশ্ববিদ্যালয়গুলোতে যাদেরকে শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে তাদের মধ্যে অনেকেরই শিক্ষক হওয়ার যোগ্যতা নেই, এবং সেখানে আর্থিক লেনদেনের মাধ্যমেও স্যার শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে স্যার। এই বিষয়গুলো নিয়ে স্যার আপনারা কোনো তদন্ত করবেন কিনা, এবং সামনের দিনে যেহেতু বিশ্ববিদ্যালয়গুলো অনুমোদন দেওয়া হয়েছে, এগুলোতে প্রকৃত উচ্চশিক্ষার পরিবেশ এবং উচ্চশিক্ষার যে লক্ষ্য সেটি পূরণের জন্য আপনারা কি ব্যবস্থা নেবেন? প্রথমে বলবো যে আমি বিশ্বাস করতে চাইব যে বিভিন্ন জায়গায় যে বিশ্ববিদ্যালয়গুলো সৃষ্টি করা হয়েছে এগুলো সমাজের চাহিদা বিবেচনায় রেখেই করা হয়েছে বলে আমি এটা ধারণা করতে চাইব, আমি বিশ্বাস করতে চাইব। তো এটা যখন হচ্ছে, ডেফিনেটলি সমাজের চাহিদা এটা প্রায়োরিটি পাবে, এবং পেয়েছে বলে আমি ধরে নিয়ে এগুলোকে সহযোগিতার মধ্যে দিয়ে এগিয়ে নিয়ে যাব। সেখানে যোগ্য শিক্ষককে নিয়োগদান করা হয়, সেটা 100% এনশিওর করতে হবে। এটার কোনো অন্যরকম কোনো বিবেচনা কাজ করবে না। নো পলিটিক্যাল নাথিং, ইট ইজ অ্যাবসলিউটলি মেরিট, অনলি দ্য মেরিট উইল স্পিক ইন দ্য অ্যাপয়েন্টমেন্ট অফ টিচার্স। আর ছাত্ররা যে ভর্তি হচ্ছে, আমি মনে করি অত্যন্ত মেধাবী ছাত্ররা ভর্তি হচ্ছে। অত্যন্ত মেধাবীদের মধ্যে কম্পারেটিভলি যারা আরও বেশি মেধাবী তারাই তো বিশ্ববিদ্যালয়তে ভর্তি হচ্ছে। শিক্ষকদের নিয়োগের ক্ষেত্রে এখানে কম্প্রোমাইজ করার কোনো সুযোগ থাকবে না, ইনশাআল্লাহ কোনো রকমের সুযোগ থাকবে না। মেরিট মাস্ট গেট দ্য প্রায়োরিটি। স্যার স্যার আমাদের যে এই বিশ্ববিদ্যালয়গুলো ভালোভাবে ফাংশন করার জন্য যে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া দরকার, এটা আমরা বাড়িয়ে দেবো, এবং সরকারের তরফ থেকে সব সহযোগিতা থাকবে বলে আমি দারুণভাবে বিশ্বাস করি। স্যার আমাদের যে স্যার উচ্চশিক্ষার অবস্থা স্যার, সেখানে আমরা দেখছি প্রতি বছর লাখ লাখ শিক্ষার্থী জাতীয় বিশ্ববিদ্যালয়, সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো থেকে বের হচ্ছে স্যার। সেই তুলনায় আমাদের কর্মসংস্থানের ঘাটতি রয়েছে, এবং আমাদের এখন 28 লাখের মতো স্যার বেকার রয়েছে স্যার। সেই ক্ষেত্রে স্যার এই যে বিশ্ববিদ্যালয়, আমাদের এত সংখ্যক বিশ্ববিদ্যালয়, আবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যে কলেজগুলোতে অনার্স মাস্টার্স রয়েছে, এত সংখ্যক উচ্চশিক্ষিত বেকার তৈরিতেই তো তারা স্যার বেশি ভূমিকা রাখছে স্যার। সেক্ষেত্রে আমাদের কিন্তু শিক্ষাবিদরা স্যার একটা দাবি জানিয়ে আসছিল যে আমাদের কারিগরি শিক্ষার উপরে জোর দেওয়ার জন্য স্যার। স্যার আপনি তো দায়িত্ব নিয়েছেন, এখন আপনি এই বিষয়টি নিয়ে কাজ করবেন কিনা স্যার? এমনি ছাত্রছাত্রী তারা তো অত্যন্ত মেধাবী, আমরা তো দেখলাম কতটা মেধাবী। আমরা এই বয়সে এত মেধাবী ছিলাম না, যে মেধাবীর স্বাক্ষর তারা রাখছে, এটা অ্যাডমায়ার করতে হয়, প্রশংসা করে শেষ করা যাবে না। তো তারা পড়াশোনা করার সুযোগ যেন পায় সেটা নিশ্চিত করা, এটা আমাদের দায়িত্ব।
তো লার্জ নাম্বার অফ ইউনিভার্সিটি হওয়া মানে হচ্ছে অনেক বেশি সংখ্যক ছাত্রছাত্রী ভর্তির সুযোগ পাবে। পড়াশোনার মধ্যে দিয়ে তারা ডেফিনেটলি দেয়ার উইল বি অপরচুনিটিস ফর দেম। একটা যে শিক্ষা লাভের থেকে বঞ্চিত হয়েছেন সেই বেকার, তার ভবিষ্যৎটা কতটুকু সে দেখছে, কীভাবে পজিটিভলি দেখছে না নেগেটিভলি দেখছে। আর শিক্ষা লাভ করার মধ্যে দিয়ে যে কিছু সময়ের জন্য বেকার আছে তার জন্য তো অপরচুনিটি থাকছে, সে প্রতিযোগিতা করে আরেক জায়গায় যেতে পারবে। কিন্তু শিক্ষা লাভ না করলে তো ডেফিনেটলি ভবিষ্যতে কিছু হওয়ার সুযোগ অত্যন্ত সীমিত। তো শিক্ষা লাভ করুক, ভালোভাবে শিক্ষা লাভ করুক, থেমে থাকবে না। চাহিদা শুধু দেশের মধ্যে না, ইন্টারন্যাশনাল পার্সপেক্টিভে তাদের চাহিদা। সবাই কন্ট্রিবিউট করবে ইনশাআল্লাহ। কন্ট্রিবিউশনের মনোভাব নিয়ে তারা এডুকেটেড হোক, যথাযথভাবে এডুকেটেড হোক, সত্যিকার মানুষ হোক, এবং সেখানে তাদের ডাক পড়বে। আজকে বাংলাদেশে যেহেতু চাহিদা তুলনায় অত আমাদের স্কোপ কম, সীমিত, স্কোপ বাড়বে। আর আমরা তো কমিউনিটি, শুধু যে দেশের মধ্যে আমাদের সব কিছু নির্ভর করছে না, আমাদের ডিমান্ডটা হচ্ছে ইন্টারন্যাশনাল পার্সপেক্টিভে। ইটস এ গ্লোবাল সিচুয়েশন টুডে। তারা যেখানেই যাবে প্রতিভা স্বাক্ষর রাখবে আমাদের এই ছেলেমেয়েরা। স্যার, বেসরকারি বিশ্ববিদ্যালয় নিয়ে যদি স্যার একটু জানতে চাই স্যার। আপনি জানেন যে স্যার আমাদের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ইতিহাস অনেক লম্বা সময় পার হয়ে গিয়েছে, কিন্তু এখন পর্যন্ত আমরা 10 থেকে 15টি বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাড়া বাকি বিশ্ববিদ্যালয়গুলোকে আইনের আওতায় আনতে পারছি না। অনেক জায়গায় উপাচার্য নেই, উপ উপাচার্য নেই, কোষাধ্যক্ষ নেই। তারা ইউজিসির অনুমোদন ছাড়াই তারা বিভিন্ন কোর্স পরিচালনা করছে। আর্থিক নানা অনিয়ম রয়েছে স্যার। এই খাতটিতে স্যার স্বচ্ছতা আনার জন্য স্যার আপনাদের পরিকল্পনা কি থাকবে এবং আপনারা কি ব্যবস্থা নেবেন যেসব বিশ্ববিদ্যালয়গুলো এতদিন ধরেও আইন মানছে না স্যার? যারা সমাজে প্রতিষ্ঠিত ব্যক্তিবর্গ, তাদেরকে সমাজে অনেক কিছু দিয়েছে। এখন তাদের দায়িত্ব হচ্ছে সমাজকে কিছু দেওয়া। এই দায়বদ্ধতা থেকে বিশ্ববিদ্যালয়গুলো যদি খোলা হয়, ইনস্টিটিউটগুলোকে খোলা হয় দায়বদ্ধতার উপর, যে আমি এটাকে লাভজনক করব না, আমি এটাকে ব্যবসা করব না, আমি করব আমার দায়বদ্ধতা থেকে। সমাজের জন্য, সমাজ আমাকে দিয়েছে, এখন ইটস মাই রেসপন্সিবিলিটি টু গিভ ইট ব্যাক টু দ্য সোসাইটি। তো এই মনোভাব নিয়ে করতে হবে বিশ্ববিদ্যালয়গুলো সৃষ্টি, এবং কোনোভাবেই এখান থেকে বেরিয়ে আসা যাবে না। ব্যবসা প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান হতে পারে না। ইট হ্যাজ টু বি অ্যাবসলিউটলি একাডেমিক ইনস্টিটিউটস, নাথিং বাট একাডেমিক, নো বিজনেস হিয়ার। এবং এটা যেন সুন্দরভাবে চলতে পারে, অবশ্যই তাদেরকে তো কন্ট্রিবিউট করতেই হবে যারা প্রতিষ্ঠা করলো, বিকজ ইট ইজ দেয়ার মরাল রেসপন্সিবিলিটি, সোশ্যাল রেসপন্সিবিলিটি। এবং আমাদের কাজ হচ্ছে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া। যত ধরনের সহযোগিতা প্রয়োজন সেটা যদি আমরা বাড়িয়ে দিতে প্রস্তুত থাকি, তাহলে অসুবিধা থাকবে না, এগুলো দূর হবে। আমার তো এই মুহূর্তে ইউনিভার্সিটি গ্রান্টস কমিশনের মেম্বারদের পদ সবগুলো খালি। মেম্বার আসলে দ্যার উইল বি এ টিম, এবং আমি সবসময় টিম ওয়ার্কে বিশ্বাস করি। এই টিমের মধ্যে থেকে আমরা সুন্দরভাবে কাজ করব, এতে কোনো সময় আমরা নষ্ট করব না, যত তাড়াতাড়ি সম্ভব আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করব। আই বিলিভ ইটস এ নিউ সিচুয়েশন। এটা ইনশাল্লাহ নতুনভাবে অনেক কিছু হবে, কেননা জনগণের প্রত্যাশা অনেক বেড়ে গেছে। আমাদের সমাজের প্রতি দায়বদ্ধতা প্রচুর পরিমাণে বৃদ্ধি পেয়েছে। ইয়াং জেনারেশন, তারা এটার জন্য প্রত্যাশা তাদের অনেক বেশি, তাদের প্রত্যাশা। তারা নিজেরা কন্ট্রিবিউট করছে, অন্যরাও এগিয়ে আসবে তাদেরকে দেখে। যেটা ঘটেছে, তাদের লিডারশিপেই সব কিছু এগিয়ে আসছে। এবং আমাদের এই যে তরুণ প্রজন্মের যে চাহিদা, এটাকে সম্মানের চোখে দেখতে হবে। একটা জিনিস অনেক সময় বলা হয় কি, আমি বিশ্বাস করে আসছি সেটা সঠিক, দ্য বেস্ট পার্ট অফ টিচিং ইজ রেসপেক্টিং দ্য স্টুডেন্টস অলসো। ছাত্রদের যে তাদের যে চাহিদা, তাদের যে অনুভূতি, সেটাকে রেসপেক্টের চোখে, সম্মানের চোখে দেখতে হবে। তাহলে তারা তো অবশ্যই সম্মান করবে আমাদেরকে। আমরা যারা সিনিয়র, বিকজ অফ এজ উই আর অল স্কলার্স। ইন দ্য ইউনিভার্সিটি সিচুয়েশন, বয়সের কারণে, অধিক দিন শিক্ষকতা করার কারণে, শিক্ষালাভ করার কারণে, ইয়েস দ্য টিচার্স আর সিনিয়র স্কলার্স। কিন্তু ছাত্ররাও অত্যন্ত মেধাবী, তাদের বয়সের কারণে দে আর অলসো স্কলার, বাট বয়সের কারণে দে আর ইয়াঙ্গার স্কলার্স। এই একসাথে হয়েই আমাদের জ্ঞান সৃষ্টি করতে হবে, কন্ট্রিবিউট করতে হবে। সমাজের যা কিছু চাহিদা, এগুলোকে মাথায় ধারণ করে গবেষণার মধ্যে দিয়ে আমাদের একটা সমাধানের রাস্তা বাতলাতে হবে। অ্যান্ড দ্যাট উই হ্যাভ টু ডু টুগেদার।
students and teachers together. স্যার বর্তমান ইউজিসির যে আইন রয়েছে সে আইনে ইউজিসি শুধুমাত্র ক্ষমতা আছে যে কোনো বিশ্ববিদ্যালয় যদি অনিয়ম করে অথবা কোনো উপাচার্য যদি অনিয়ম করে তাহলে শুধুমাত্র তদন্ত প্রতিবেদন তারা দিতে পারে, কিন্তু সরাসরিভাবে কোনো ব্যবস্থা নেওয়ার ক্ষমতা ইউজিসির নেই। তো সেক্ষেত্রে শিক্ষাবিদরা সহ নানা জায়গা থেকেই একটা দাবি দীর্ঘদিন ধরে করা হচ্ছিল যে ইউজিসির ক্ষমতায়ন করা স্যার, এবং উচ্চশিক্ষা কমিশন গঠনের একটা পরিকল্পনা ছিল স্যার। সেক্ষেত্রে আপনি কি মনে করেন যে স্যার আমাদের তো এখন স্যার অনেক বিশ্ববিদ্যালয় স্যার উচ্চশিক্ষা অনেক সম্প্রসারণ হয়েছে স্যার, সে ইউজিসির ক্ষমতা, আমি যদি বলি ক্ষমতা আরও বাড়ানো উচিত কিনা অথবা ইউজিসিকে স্বাধীনভাবে কাজ করতে দেয়া উচিত কিনা স্যার? আমি যেটা বলবো, বিকজ অফ দ্য সিচুয়েশন, প্রত্যাশার জায়গা থেকে যদি ধারণ করি আমি, তো এখন অন্যায় করে অনেক সচেতন সমাজ, সচেতন সমাজের জনগণ সচেতন, ইয়াং জেনারেশন অত্যন্ত সচেতন। এখানে অনিয়ম করে কেউ পার পাবে না। এটাকে নিয়মের মধ্যে থাকতে হবে, জাস্টিফাই করতে হবে কোন কাজটা সে কীভাবে করলো। হি অর শি উইল হ্যাভ টু জাস্টিফাই ইফ হি অর শি ইজ ইন দ্য টপ পজিশন। প্রত্যেকটা জায়গায় জাস্টিফাই তাকে করতে হবে, জবাবদিহি থাকতে হবে সমাজের কাছে, জনগণের কাছে। ইউজিসি তো পরের বিষয়টা আসছে। এই সমাজের অংশ হিসাবে আমরাও ডেফিনেটলি এটার অংশ। আমরা আমাদের দায়িত্ব যথাযথভাবে পালন করবো ইনশাআল্লাহ। আমি কোনো ক্ষমতায় বিশ্বাস করি না, আমি মনে করি যে সহযোগিতার মধ্যে দিয়ে আমরা এগিয়ে যাব, দ্যাট উই ওয়ার্ক টুগেদার অ্যাজ এ টিম। আমাদের তরফ থেকে যতটুকু দরকার আমরা সেই সহযোগিতার হাত বাড়িয়ে দেব, তাদেরকেও হাত বাড়িয়ে দিতে হবে। একসাথে হয়ে আমরা যেন এগিয়ে যেতে পারি। লেট আস মুভ ফরওয়ার্ড পজিটিভলি। এবং ইটস এ ডিফারেন্ট সোসাইটি টুডে, অল টুগেদার ইটস এ ডিফারেন্ট সোসাইটি। প্রত্যেকটা মানুষ অত্যন্ত সচেতন। এখানে অনিয়ম করে কোনো রকমভাবে আমার মনে হয় না যে সে মনে করবে যে আমি অনিয়ম করলাম এবং আমাকে কেউ কিছু করতে পারলো না, তা না। সচেতন সবাই জেগে আছে, দেখছে, বোঝার চেষ্টা করছে। স্যার সবশেষ একটা বিষয় স্যার, যেটি হচ্ছে স্যার বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো এক এক বিশ্ববিদ্যালয় এক একভাবে স্যার সেমিস্টার ফি বা অন্যান্য ফি নির্ধারণ করে থাকে এবং সেখানে আর্থিক স্বচ্ছতা অনেকটাই কম স্যার। সেই স্বচ্ছতা কমের কারণে অনেক সময় দেখা যাচ্ছে যে যে কোর্সটা কিছুটা কম টাকায় শিক্ষার্থীরা করতে পারত, কিন্তু সেটি আসলে এই যে বিশ্ববিদ্যালয়গুলো যে আর্থিক স্বচ্ছতার অভাব রয়েছে, তারা বিভিন্নভাবে ফান্ডের টাকা তছরূপ করার অভিযোগ রয়েছে। আমরা প্রতিবেদনও করেছি এবং তাদের অনেকের শাস্তিও হয়েছে স্যার অনেক বিশ্ববিদ্যালয়ে স্যার। তো এই যে আর্থিক স্বচ্ছতা নিশ্চিত, সেই সঙ্গে স্যার এই সেমিস্টার ফি বা অন্যান্য ফি নির্ধারণের জন্য আপনারা কি স্যার একটা প্রক্রিয়া শুরু করবেন কিনা? কারণ শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি এটা। আর বেসরকারি বিশ্ববিদ্যালয় এখন শুধু উচ্চবিত্ত পরিবারের শিক্ষার্থীরাই পড়ে না, আমরা দেখি যে নিম্নবিত্ত পরিবারের অনেক শিক্ষার্থীও পড়ে, টিউশনি করে তারা তাদের পড়াশোনার খরচ চালায় স্যার। সেই বিষয়টি আপনারা বিবেচনায় রাখবেন কিনা? আমরা তো দেখলাম কত মেধাবী ছাত্রছাত্রী এরা, সুতরাং তাদের উপরে কোনো রকম আলাদা একটা চাপ আসবে, আর্থিক চাপ, যেটা তার বহন করার সামর্থ্য নেই, তাকে সেটা বহন করতে হচ্ছে। এখান থেকে বেরিয়ে আসা খুবই প্রয়োজন। আমি যেটা বললাম একটু আগে, কোনো বিশ্ববিদ্যালয় প্রাইভেট সেক্টরে কোনো বিশ্ববিদ্যালয় ব্যবসা করতে পারবে না, সে করবে কন্ট্রিবিউট করবে সে, এবং ছাত্ররা যেটা প্রয়োজন তার অতিরিক্ত তারা পে করবে না। এটা আমাদের রেসপন্সিবিলিটি। এটা আমরা যদি ছাত্রদের কাছ থেকে বেশি বেশি টাকা নেওয়ার চেষ্টা করি, ও নো, উই ক্যানট ডু দ্যাট। আমাদের এই ছাত্রদের জন্যই আজকে নতুন একটা বাংলাদেশ। এই ছাত্রদেরকে কোনোভাবে কষ্টে ফেলা আমাদের ঠিক হবে না। ওদের দৃষ্টিভঙ্গিকে বিবেচনায় রেখে, সম্মানের চোখে দেখে তারপরে নির্ধারণ করতে হবে কোথায় ফি স্ট্রাকচার কী হবে, পরীক্ষা দেওয়ার সময় তাকে কতটুকু দিতে হবে, অ্যাডমিশনের সময় কতটুকু টাকা দিতে হবে, মিনিমামের মধ্যে রাখা, মিনিমাম, যেটা একেবারে একান্ত প্রয়োজন। তার বাইরে তাদের কাছে তাদের উপরে কোনো চাপ দেওয়া ঠিক হবে না। স্যার অসংখ্য ধন্যবাদ স্যার আপনার মূল্যবান সময়ের জন্য স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ। অনেক ধন্যবাদ।
আমরা কথা বলছিলাম ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক এস ফায়েজ স্যারের সাথে উচ্চশিক্ষার বিভিন্ন বিষয় নিয়ে স্যারের আলোচনা আমরা শুনছিলাম।